This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও উত্তেজনা মালদার সুখদেবপুরে জমিতে দুহাত বাড়িয়ে আল দিল বাংলাদেশিরা। বাংলার মাটিও চুরি বাংলাদেশিদের, ফসল চুরি, আম গাছের মাথাও কাটলো বাংলাদেশিরা। এত সাহস হয় কি করে? আবারও উত্তেজনা মালদার সুখদেবপুরে, সেখানে সরাসরি নজর রাখবো। আমাদের রিপোর্টার সুব্রতোষ সেখান থেকে সরাসরি রয়েছেন। সুব্রতোষ, এই মুহূর্তে আমরা সুখদেবপুরের পরিস্থিতির দিকে নজর রাখছি। কি করেছে বাংলাদেশিরা, তুমি আমাদের দর্শকদের জানাও। দেখো বাংলাদেশিরা তো বারবার হামলা চালিয়েছে, ফসল কেটে নিয়েছে, অন্যান্য মানে অনুপ্রবেশের চেষ্টা করেছে, এসব তো হচ্ছিলই। এবার যেটা করা শুরু করেছে সেটা আরও উদ্বেগের, আরও চিন্তার। সেটা হচ্ছে যে সুখদেবপুরে যেখানে ফেন্সিং রয়েছে তার ওপারে এবং তার যেখানে ফেন্সিং নেই সেই সমস্ত জায়গাগুলো, তো যেখানে সীমান্তের কাছাকাছি আমাদের যে 150 গজ জায়গা রয়েছে, মানে ভারতের জায়গা, সেই জমি, সেইখানে কিন্তু ওরা আরও দু হাতের বেশি জায়গা দখল করে নিয়েছে। এবং দখল করে নিয়েছে মানে সেখানে আল দিয়ে দিয়েছে একটা নিজেদের মতো করে আল দিয়ে, তারা দেখাতে চাইছে সেটা তাদের জমি। শুধু তাই নয়, এপারের ভারতের জমি ফসল নষ্ট করে দিয়েছে। এবং যেটা আরও উদ্বেগের সেটা হচ্ছে বড় বড় বিশাল বিশাল গর্ত করা হয়েছে এবং গর্ত করে তার মাটি চুরি করে নিয়ে গিয়েছে। এবং যে গর্তগুলো করা হয়েছে তার আড়ালে তারা লুকিয়ে থাকছে। এক একটা গর্তে অন্ততপক্ষে কয়েকজন করে তারা লুকিয়ে থাকতে পারে। এবং এই বিষয়টা যখন ক্রমশই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তারপরে ফসল লুট হচ্ছে, চোখের সামনে দেখছে, বাধ্য হয়ে গ্রামবাসীরা আবার একত্রিত হয়ে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পর সেই সমস্ত গর্তের দিকে এগিয়ে গেলে, নিজেদের জমির মধ্যে এগিয়ে গেলে, তখন তারা সেই গর্ত থেকে পালিয়ে যায়। মানে বারবার করে এই কাঁটাতার নেই, ফেন্সিং নেই যে সমস্ত এলাকায়, সুব্রত সেই এলাকাগুলো বারবার এই ঘটনাগুলো ঘটছে। নিঃসন্দেহে এটা প্রশাসনের কাছেও কিন্তু চিন্তার বিষয়। পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি বেশ কয়েকটা। এবার কুম্ভে নজর রাখতেই হচ্ছে, কারণ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু, আহত বহু। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগেই বিপর্যয়। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীদের কথায় অত্যাধিক ভিড়ের কারণেই ধাক্কাধাক্কি শুরু হয়, তাতেই কয়েকজন পড়ে যান। ঘটনার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে 4 বার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির খোঁজ নেন তিনি। যোগী আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডারও। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পরই উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। सर मैं नहाने जा रहा था वहाँ गंगा स्नान करने, यहाँ त्रिवेणी के पास, वहीं जैसे मतलब भीड़ इतनी थी, मैं वापस हो गया। वापस हो रहा था उसके पीछे इतना भीड़ हो गई कि आगे पीछे थे कि उसी में मतलब आदमी गिर गए सब भड़क में। और हम सब भी मर जाते, लेकिन ये लोग बच गए। लेकिन हमारे चाचा उसमें खत्म हो गए उसी वक्त। भीड़ के दबाव से संभवतः कोई गेट, चेंजिंग रूम का कोई गेट था जो कि भीड़ के दबाव से गिर गया, भीड़ के एक हिस्से पे, और उसकी वजह से वहाँ पे पैनिक की स्थिति हो गई। घाट पे चूंकि ऐसी स्थिति रहती है, कुछ लोग कपड़े उतार के जा रहे होते हैं, कुछ लोग मतलब उस प्रोसेस में होते हैं, तो जगह कम होती है। और ऐसे में अगर कोई भी पैनिक होगा तो वो काफ़ी उससे दिक्कत हो सकती है। ऐसे ही क्रम में मतलब इस तरह की घटना हुई, ऐसा घटनाक्रम हुआ। আর এই মুহূর্তের আরো একটা বড় খবর, ট্যাব কেলেঙ্কারিতে জালে মাস্টারমাইন্ড। উত্তর দিনাজপুরে স্কুলের শিক্ষকই ট্যাব জালিয়াতির মাস্টারমাইন্ড। এই শিক্ষকের কীর্তি সম্পর্কে এখনো অবধি কি তথ্য সামনে এসেছে, কিভাবেই বা তিনি তার কীর্তি ছড়িয়ে দিয়েছেন, সব ডিটেল রিপোর্ট সুশোভন আমাদের রিপোর্টার জানাবেন। সুশোভন, দেখো, মোহাম্মদ মুস্তাজুল ইসলাম ওরফে জুয়েল, তিনি মাঝিয়ালি হাই স্কুলের টিচার ইনচার্জ। গত 10 বছর ধরে তিনি সেখানে চাকরি করলেও 2022 সালের পর থেকে কিন্তু টিচার ইনচার্জের দায়িত্ব পান। এবং কলকাতা পুলিশ হোক বা একেবারে রাজ্য পুলিশ হোক, তদন্ত করতে গিয়ে বারবার এই ব্যক্তি পুলিশের রাডারে আসে। কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে এই ব্যক্তি নেপাল সীমান্তের কাছে গা ঢাকা দিয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু চোপড়ার কোটগাছ এলাকায় সেখানে লুকিয়ে ছিল এবং সেখান থেকেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে কিন্তু সে স্বীকার করেছে তার যে এই যে বিষয়টা,
এবং সেখান থেকে যেটা পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে যে এই যে একটা যে স্কুলের পোর্টাল সে শুধু ব্যবহার করতে নয়, নিজের একটা টিম তৈরি করা ছিল, যেই টিম তৈরি করে কিভাবে টাকা আত্মসাৎ করবে, অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু সে অপারেট করতো। সব মিলে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে আরো কিন্তু একেবারে যে শিখরে পৌঁছাতে পারবে। মানে এরকম আরো বেশ মাথার হদিশ পাওয়া যেতে পারে বলে অনুমান তাদের। আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুশোভন। বাংলায় গোলাগুলি এখন জলভাত হয়ে গিয়েছে। রাতে মালদা হলে সকালে নদিয়া। কথায় কথায় মুড়ি মুড়কির মতো গুলি চলছে, কোথাও জমি নিয়ে তো কোথাও মদ খাওয়া নিয়ে বচসায়। নাম জড়াচ্ছে শাসক দলের কর্মীদেরও। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন, কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? যিনি মারা গেছেন তার নাম কি বললেন? আলম শেখ। ওকে গুলি করেছে? কোথায় করেছে? এখানে বলাতে। এক টুকরো জমি, দাবিদার দুজন। সেই জমির দখল নিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল চাপড়ার মহেশনগরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে লোকজন নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিলেন আলম শেখ। সেই সময় সেখানে বন্দুক হাতে হাজির হয় করিম শেখের দলবল। আলম বাধা দিতেই গুলি চালাতে শুরু করে তারা। খেতেই লুটিয়ে পড়েন আলম। 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। যে গুলি চালিয়েছে বলে অভিযোগ সে আবার খুনের দায়ে যাবজ্জীবন জেল খাটা আসামি। ওটা বলতে ওই একটা জমি কেনে মহব্বর শেখ, আজ 30 বছর থেকে জমিটা করে একজনা করতো, তার সঙ্গে কিনে নিয়েছে। ওই যারা লড়াই করে মেরেছে ওরা নাকি বলছে আমরা কিনেছে। ওরা জমিতে চাষ দিতে গেছিল, এরা অনলি বলেছে যে জমিতে চাষ দিচ্ছে কিভাবে। আর গুলি কারা করলো গুলি? ওই রহিমের দল বল। আমার দিদি মারা গিয়েছে আজ 15 দিনের মতো। ওনার মৃত্যু সার্টিফিকেট করার জন্য আমার বাবা পঞ্চায়েতে গিয়েছিলেন। পঞ্চায়েত থেকে এসে আমার বাবা বলছে জমিটা দেখে আসি, জমিটা দেখে এসে তারপরে নামাজ পড়তে যাবো। আমার বাবা যত সময় জমিতে পা দিয়েছে আর ওনারা আমার এত বড় ক্ষতিটা করে দিয়েছে। কারা মেরেছে? আমার বিরোধী দলরা। বাধা দিতে যাওয়ায় গ্রামবাসীদের কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। তাতে জখম হয়েছেন আরও 2 জন। গুরুতর জখম অবস্থায় আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করিমকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের কাছে ইনফরমেশন ছিল সকালে এখানে একটা ল্যান্ড নিয়ে ডিসপিউট হয়েছিল 2 পার্টির মধ্যে। সেখানে একটা ক্ল্যাশ হয়, ওদের মধ্যে একটা স্ট্যাবিং হয়েছিল, যে স্পট ইনজুরি হয়েছিল 3 জনের। তাদের মধ্যে একজন হসপিটালে ব্রড ডেড হয়েছে আর 2 জন ইনজুরি আছে এখনো। আলমকে কি গুলি করেই মারা হয়েছে? আমাদের যেটা রয়েছে প্রাইম অফিসে দেখে মনে হচ্ছে বুলেট ইনজুরি আছে, তবে এখনো ডাক্তার যে আমাদের রিপোর্টটা দেবে সেটার উপর কনফার্মেশন নিয়ে আমরা তারপর বলতে পারবো। মালদায় গোলাগুলি তো এখন রোজ নামছা। গত 26 দিনে এই নিয়ে 5 বার শুট আউট মালদায়। ফের কাঠগড়ায় শাসক দল। বিনা পয়সায় সিঙ্গারা মদ না দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মী নিমাই ঘোষ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গুলিতে নিহত প্রদীপ কর্মকার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিরঞ্জন নামে আরও একজন। নিমাই নাকি এলাকার ত্রাস, দাবি আহতের পরিবারের। নিমাই ঘোষ আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। দুলাল সরকার খুনের পর এসপিকে প্রকাশ্যে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। এর পরও বদলায়নি মালদার ছবি। অস্ত্র যেন খোলামকুচি। কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? এখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের প্রভাবশালী হাত থাকার জন্যই কি এই দৌরাত্ম্য ক্রমশই বেড়ে যাচ্ছে? ক্রমশই খোলামকুচি হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রের সঙ্গে রাখা এবং যখন তখন গুলি চালানো। এই প্রশ্ন এখন শুধু বিরোধীরা তুলছেন না, তুলছেন সাধারণ মানুষও। আর কত গুলি চললে, কত প্রাণ ঝরলে ঘুম ভাঙবে প্রশাসনের? মহাদেব কুণ্ডু ও সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।